এক ধনী পরিবারের এক ছেলে মল্লিকা নামের ১৯ বছর বয়সী এক মেয়ের প্রেমে পড়ে। কিন্তু ছেলেটি যেহেতু কামসূত্র সম্পর্কিত বই পড়েছিল, তাই সেই বইগুলিতে থাকা নানা কামোত্তেজক কল্পনা সে এই ১৯ বছরের মেয়েটির ওপর প্রয়োগ করতে শুরু করে। তবে প্রেমের এই মাত্রা যখন অতিরিক্ত হয়ে যায়, তখন তাদের দুজনের জীবনই পাল্টে যায়। শেষ পর্যন্ত যা ঘটে সেটাই এই সিনেমার মূল গল্প। সিনেমার নাম তৃষ্ণা। গল্পের শুরুতে আমরা পরিচিত হই নায়ক কিশোর এবং তার বন্ধুদের সাথে। তারা সবাই রাজস্থান বেড়াতে আসে। ভ্রমণের সময় তারা বেশ কিছু জায়গা ঘুরে দেখে এবং একটি মন্দিরেও যায়। কিশোর এই মন্দিরেই প্রথমবার মল্লিকার সাথে দেখা করে। প্রথম দর্শনেই কিশোর মল্লিকার প্রেমে পড়ে যায়। তাই অন্ধকার না হওয়া পর্যন্ত সে ওই জায়গাগুলোতে বারবার ফিরে আসে। পরে রাত হলে তারা সবাই একসাথে একটি হোটেলে যায়। সেই হোটেলেই একটি অনুষ্ঠানে স্বাগত দলের হয়ে কাজ করছিল মল্লিকা। মল্লিকাকে দেখে কিশোর খুব খুশি হয়। সে মনে মনে ভাবে, হয়তো আর কখনো মল্লিকাকে দেখতে পাবো না। কিন্তু আশ্চর্যের বিষয়, ঠিক সেই হোটেলেই সে আবার মল্লিকাকে দেখতে পায়। তখন কিশোর ধীরে ধীরে মল্লিকার কাছে গিয়ে তার সাথে কথা বলতে শুরু করে এবং জিজ্ঞেস করে তার বয়স কত। মল্লিকা উত্তর দেয়, আমার বয়স ১৯ বছর। আমাদের এখানে শুধু বিশেষ দিনগুলোতে কাজ করার জন্য ডাকা হয়। আমাদের চুক্তিতে লেখা আছে যে আমরা এখানে অস্থায়ীভাবে কাজ করব। সেই রাতে পার্টি শেষ হওয়ার পর মল্লিকা আর অন্য মেয়েরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিল। কিশোর মল্লিকার কাছে এসে বলল, আমি তোমাকে তোমার বাড়িতে নামিয়ে দেব। অস্বীকার করতে না পেরে মল্লিকা তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে কিশোরের ভ্যানে উঠল। এই সময় কিশোর পলক না ফেলে মল্লিকার দিকে তাকিয়ে থাকল। এখানেই বোঝা গেল কিশোর মল্লিকার প্রতি গভীরভাবে আকৃষ্ট। মল্লিকার পারিবারিক অবস্থার কথা বলতে গেলে দেখা যায় তারা খুব দরিদ্র। মল্লিকার বাবা আন্থনা ভ্যান চালিয়ে সংসার চালান। টাকার অভাবে মল্লিকাও স্কুল শেষ করার পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। সে বাবাকে সংসারে সাহায্য করছিল। একদিন মল্লিকা বাবার মতোই সবজি বোঝাই ভ্যান নিয়ে কাজ করতে রাজি হয়। বাবা মেয়েতে সবজি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় একটি লরি তাদের ভ্যানকে ধাক্কা দেয়। দুজনেই আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মল্লিকার বাবা গুরুতর আহত হন, তবে মল্লিকা সামান্য আঘাত নিয়ে বেঁচে যায়। তারা যে ভ্যানটি ইএমআইতে কিনেছিল সেটিও নষ্ট হয়ে যায়, ফলে তাদের অবস্থা আরও খারাপ হয়। এই কঠিন পরিস্থিতিতে কিশোর মল্লিকার কাছে এসে বলে, আমার বাবা জয়পুরে একটি বড় হোটেলের মালিক। তুমি চাইলে আমি তোমাকে সেখানে একটা চাকরি দিতে পারি। মল্লিকা কিশোরের কথা শুনে তাকে ধন্যবাদ জানালো। পরে কিশোর জয়পুরের উদ্দেশ্যে রওনা দেয়। তার চলে যাওয়ার ২ দিন পর মল্লিকা একটি চিঠি পেল, যেখানে তাকে চাকরিতে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। চিঠিতে আরও লেখা ছিল, আমরা তোমাকে প্রতি সপ্তাহে ২,০০০ টাকা বেতন দেব। ভ্রমণের খরচও পাঠানো হয়েছে। এটা নিয়ে আমাদের কাছে চলে এসো। চিঠি পড়ে মল্লিকার পুরো পরিবার খুব খুশি হল। সবাই অনেক আশা নিয়ে তাকে বিদায় দিল। জয়পুরে পৌঁছালে কিশোর নিজে মল্লিকাকে গ্রহণ করতে এলো এবং তাকে হোটেলে নিয়ে গেল। হোটেলটি অনেক বড়, দেখতে অনেকটা প্রাসাদের মতো। কিন্তু যেহেতু তখনও মল্লিকার হাত ভালো হয়নি, তাই তাকে পাখিদের খাওয়ানোর দায়িত্ব দেওয়া হলো। অন্যদিকে কিশোরও মল্লিকার আশেপাশে ঘুরে বেড়াত এবং তার খেয়াল রাখত। কয়েকদিনের মধ্যেই মল্লিকার হাতের ক্ষত সেরে গেল। তখন তাকে হোটেলে পরিচারিকার কাজ দেওয়া হলো। মল্লিকা দ্রুতই সব কাজ শিখে নিল। এরপর থেকে কিশোর তার ব্যক্তিগত কাজ সামলানোর সময় মল্লিকাকে পাশে রাখত। কিশোর সুযোগ পেলে মল্লিকাকে স্পর্শ করার চেষ্টা করত। মল্লিকাও বুঝতে পারল যে কিশোর তাকে পছন্দ করে। পরদিন সকালে কিশোরের বাবা হোটেলে এলেন। কিশোর মল্লিকার সঙ্গে তার বাবার পরিচয় করিয়ে দিল। কিশোরের বাবার দৃষ্টিশক্তি দুর্বল হলেও তার প্রতিভা আর দক্ষতায় তিনি তার সম্পদ ক্রমেই বাড়িয়ে চলেছেন। কিশোরের বাবা মল্লিকার মুখে হাত বুলিয়ে বললেন, তুমি খুব সুন্দর, তাই আমার ছেলে তোমাকে এখানে কাজে রেখেছে।
মল্লিকা এই কথার আসল মানে পুরোপুরি বুঝতে পারল না। পরে কিশোর মল্লিকাকে ফোন করে বলল, তুমি যদি হোটেল ম্যানেজমেন্ট সম্পর্কিত কোনো কোর্স শেখো তাহলে এই হোটেলেই আরও বড় চাকরি পাবে। কোর্সের পুরো খরচ আমি বহন করব। একদিকে মল্লিকাও সেখানে সুখে থাকত, কিশোর তাকে যা বলতো তাই করত। কিন্তু একদিন মল্লিকা তানাকা তার এক বন্ধুর বিয়েতে গেল, যার সঙ্গে সে কিছুদিন আগে পরিচিত হয়েছিল। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর মল্লিকা যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন কিছু ছেলে তাকে উত্ত্যক্ত করে কাঁদিয়ে দিল। ভয়ে মল্লিকা কিশোরকে ফোন করল। শীঘ্রই কিশোর সেখানে এসে মল্লিকাকে তার গাড়িতে তুলে নিয়ে গেল এবং তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গেল। সেখানে হঠাৎ কিশোর মল্লিকাকে চুমু খেয়ে বলল, আমি তোমাকে পছন্দ করি মল্লিকা। এখানেই প্রথমবার দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হলো। মল্লিকা কিছু বলল না, কিন্তু তার মন ভারী হয়ে গেল। পরে যখন সে তার ঘরে ফিরে গেল তখন গভীর দুঃখে ভেঙে পড়ল যে সে ভুল করেছে। আর কোনো কিছু না ভেবে পোশাক গুছিয়ে সে তার শহরের উদ্দেশ্যে রওনা দিল। মল্লিকা বাড়ি ফিরে এলে তার বাবা মা খুব খুশি হলেন। তারা বললেন, আমাদের মেয়ে অনেক দিন পর বাড়ি ফিরেছে। কিন্তু মল্লিকা তাদের চমকে দিয়ে জানাল সে চাকরি ছেড়ে দিয়েছে। মেয়ের কথা শুনে পরিবারের লোকেরা কিছু না বলে তাকে বোঝার চেষ্টা করল। কিছুক্ষণ পর মল্লিকার ছোট বোনকে বাড়িতে খেলতে দেখা গেল। মল্লিকা বোনকে জিজ্ঞেস করল, তুমি স্কুলে যাওনি? তখন মল্লিকার বাবা বললেন, যে টাকা তিনি পাঠিয়েছিলেন তা ইএমআইতে ভ্যান কেনার জন্যই যথেষ্ট ছিল। তিনি আরও বললেন, আমার কাছে পর্যাপ্ত টাকা না থাকায় আমি তোমার বোনকে স্কুল থেকে তুলে এনেছি। সেদিন থেকে মল্লিকা গ্রামের নানা ছোট বড় কাজ করে টাকা উপার্জন করতে লাগল, যাতে তার বোন আবার স্কুলে যেতে পারে। ধীরে ধীরে সে বাড়ির অবস্থাও স্থিতিশীল করে তুলল। এভাবে 3 মাস কেটে গেল। সবকিছু স্বাভাবিক হতে না হতেই মল্লিকা জানতে পারল সে গর্ভবতী। কিশোরের মাধ্যমেই সে গর্ভবতী হয়েছে। এই খবর শুনে মল্লিকার মা কিছু বলেননি, কারণ মল্লিকা সংসারের দায়িত্ব সামলাতে ভীষণ কষ্ট করছে। কিন্তু মল্লিকা চুপচাপ নিজের গর্ভপাত করাল, ভেবে যে যদি তার মতো একটি তরুণী মেয়ের গর্ভধারণের খবর গ্রামে ছড়ায় তবে সবাই কি ভাববে। কয়েকদিন পর দেখা গেল মল্লিকা একটি কারখানায় কাজ শুরু করেছে। কাজ করার সময় হঠাৎ কিশোর সেখানে এসে হাজির হলো। সে মল্লিকাকে বলল, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এই 3 মাস তোমাকে ছাড়া আমার খুব কষ্ট গেছে। তুমি কি আমার সঙ্গে আসবে? তুমি কি আমার সঙ্গে থাকবে? আমি সারা জীবন তোমার পাশে থাকব। কিশোর আরও বলল, তুমি তো নাচতে ভালোবাসো তাই না? আমি মুম্বাইয়ের একটি নৃত্য সংস্থার জন্য কাজ করি। আমি তোমাকেও একজন নৃত্যশিল্পী বানাবো। কিশোরের কথা শুনে মল্লিকা তার সঙ্গে মুম্বাই চলে গেল, এই বিশ্বাসে যে কিশোর সারা জীবন তার পাশে থাকবে। সেই দিন থেকে কিশোর কামসূত্র নামের একটি বই পড়তে শুরু করল। বইটি পড়ার পর থেকে তার যৌন আকাঙ্ক্ষা বেড়ে গেল। এদিকে মল্লিকা মাঝে মাঝে সারা দিন নাচতে বেরিয়ে যেত এবং সন্ধ্যায় বাড়ি ফিরত। বাড়ি ফেরার পর থেকেই কিশোর তার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইত, তাকে জাগিয়ে রাখত। একদিকে মল্লিকা ভেবেছিল এগুলো সবই ভালোবাসা, তাই সে তা উপভোগ করত। দুজনের জীবন সুখেই চলছিল। এমন সময় হঠাৎ কিশোর একটি ফোন কল পেল। এরপর সে মল্লিকার সব টাকা নিয়ে চলে গেল এবং বলল, আমি কয়েকদিনের মধ্যে ফিরে আসব। কিন্তু সেই কয়েকদিন কেটে 2 সপ্তাহ হয়ে গেল, তবুও কিশোর ফিরল না। কয়েকদিন পর একটি মেয়ে মল্লিকার কাছে এসে বলল, তুমি যে সময়ের জন্য রুম বুক করেছিলে তা শেষ হয়ে গেছে। আজ সন্ধ্যায় এই রুমে নতুন লোক আসবে, তোমাকে এটা খালি করতে হবে। বাধ্য হয়ে মল্লিকা আবার রাস্তায় বেরিয়ে পড়ল। ঠিক তখনই নাচের ক্লাসে পরিচিত একটি মেয়ের সঙ্গে তার দেখা হলো। মল্লিকা তার সাহায্য নিল এবং সেই মেয়ের বাড়িতে থেকে নতুন জীবন শুরু করল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ কিশোর আবার ফিরে এলো। সে মল্লিকাকে রাজি করিয়ে আবার জয়পুরে নিয়ে গেল। সেখানে মল্লিকাকে একজন শিকারী নামে পরিচিত ব্যক্তির অধীনে কাজ করতে দেওয়া হলো। এবার কিশোরের আচরণ বদলে গেল। আগে সে মল্লিকার দিকে ভালোবাসার চোখে তাকাত, কিন্তু এখন কামনার চোখে তাকাতে শুরু করল। মল্লিকা যখনই কিশোরের ঘরে ঢুকত তখনই কিশোর তাকে ঘনিষ্ঠ হতে বাধ্য করত। সে হোটেলে একটি রুম ভাড়া নিল এবং
এবং নিয়মিত কামসূত্র বই পড়তে থাকল। বইয়ের নতুন কিছু পড়লেই মল্লিকাকে ডেকে নিয়ে এসে সেই বিষয়টি তার উপর প্রয়োগ করত। ধীরে ধীরে মল্লিকাও বুঝতে পারল কিশোরের তার প্রতি কোনো ভালোবাসা নেই, সে কেবল কিশোরের ইচ্ছা পূরণের জন্য একটি পুতুল মাত্র। অন্যদিকে বই পড়তে পড়তে কিশোর আরও নিষ্ঠুর হয়ে উঠতে থাকল। একদিন কিশোর বই থেকে শেখা একটি নিষ্ঠুর পদ্ধতি মল্লিকার ওপর প্রয়োগ করল। ব্যথায় মল্লিকা কাঁদতে লাগল, কিন্তু কিশোর তার কান্নাকে উপেক্ষা করে নিষ্ঠুর আচরণ চালিয়ে গেল। এই ঘটনার পর থেকে মল্লিকা কিশোরের প্রতি প্রচণ্ড বিরক্ত হয়ে গেল। এক রাতে আর যন্ত্রণা সহ্য করতে না পেরে মল্লিকা রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে এলো। সে কিশোরের উপর চেপে বসে সরাসরি তার হৃদয়ে ছুরিঘাত করল। ঘটনাস্থলেই কিশোর মারা গেল। সেই রাতেই মল্লিকা সেখান থেকে পালিয়ে নিজের শহরে ফিরে গেল। বাড়ি ফিরে সে দেখল সব কিছু আবার স্বাভাবিক হয়ে গেছে। তার বাবার আঘাতও সেরে গেছে এবং তিনি কাজে ফিরতে শুরু করেছেন। কিন্তু একদিন মেয়েদের স্কুলে পৌঁছে দিয়ে মল্লিকা কাছের ধান খেতে গিয়ে একটি গাছের নিচে বসে পড়ল। সেখানে সে তার ব্যাগ থেকে সেই ছুরিটি বের করল, যে ছুরি দিয়ে কিশোরকে হত্যা করেছিল, এবং সেটি দিয়ে আত্মহত্যা করল। শেষ মুহূর্তে মল্লিকার চোখের সামনে তার জীবনের প্রত্যেকটি দৃশ্য ভেসে উঠল। সে নিজের ভুলের জন্য গভীর অপরাধবোধে ভুগল এবং অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল। এই দৃশ্য দিয়েই সিনেমার সমাপ্তি ঘটে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও। ধন্যবাদ, আবার দেখা হবে, বাই।